দিল্লির ভোটারদের আমি যে বার্তায় দিই, তারা যে বিপদের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, সেখান থেকে উদ্ধার করার মতো কোনো রাস্তা এখনও দেখতে পাওয়া যাচ্ছে না। তা সত্ত্বেও আমি ব্যক্তিগতভাবে একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমি আইনের ছাত্র হিসেবে যতটুকু জানি যে মহামান্য সুপ্রিম কোর্ট যেভাবে নির্বাচন কমিশনের কাজটা নিজের হাতে তুলে নিলেন, সেটা আইনে কোনোভাবেই অনুমোদিত নয়। আপনারা অনেকেই খবরের কাগজে বা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন যে সংবিধানের 142 ধারা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট বিশেষ বিশেষ ক্ষেত্রে সে ক্ষমতা প্রয়োগ করেন। কিন্তু আসলে সংবিধানের 142 ধারায় ক্ষমতা প্রয়োগের জায়গাটা খুবই সীমাবদ্ধ এই অর্থে যে কোনো বিষয় সুপ্রিম কোর্টে বিচারের জন্য গেলে পরে যদি দেখা যায় যে সেই বিষয়টাতে কোনো আইন নাই দেশের, তাহলে সুপ্রিম কোর্ট কী করে বিচারটা করবেন? তো দেশের কোনো আইনই নাই, সেই কারণে অনারেবল সুপ্রিম কোর্টকে সংবিধান 142 নম্বর আর্টিকেলে ক্ষমতা দিয়েছেন যে সুপ্রিম কোর্ট আইন না থাকলেও তার বিবেচনায় যে রায় দেবেন সেই রায়টা হবে দেশের আইনের মতো কার্যকরী হবে এবং সেটা প্রয়োগ করা হবে সেই রায়কে যেন একটা আইন। কিন্তু যেখানে সুনির্দিষ্ট আইন আছে যে ভোটার তালিকা তৈরি করা, সংশোধন করার ক্ষমতা নির্বাচন কমিশনের, আমাদের দেশের এটা প্রতিষ্ঠিত আইন। এই কাজ করতে গিয়ে নির্বাচন কমিশন যদি কোনো অন্যায় কাজ করে কিংবা বেআইনি কাজ করে, তাহলে তার বিচার করবে কে? আদালত। তাহলে আদালতের কাজ বিচার করার, নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচনের তালিকা তৈরি করা, নির্বাচন পরিচালনা করা। কিন্তু বিচার চলাকালীন নির্বাচন কমিশনের কাজটাকে যে নিজের হাতে তুলে নিলেন অনারেবল কোর্ট দিয়ে, নিম্ন কোর্টের আদালতকে 700 কোর্টকে কাজে লাগালেন এবং পরবর্তীকালে সেখানে যাদের নাম বাদ গেল তাদেরকে ট্রাইব্যুনালে যেতে বলা হলো। এটা গোটাটাই হয়ে গেল জুডিশিয়াল প্রসিডিওর। এই জুডিশিয়াল প্রসিডিওর চালু করার আইন বা নিয়ম বা ক্ষমতা সুপ্রিম কোর্টকে সংবিধান দেয়নি। তাহলে সুপ্রিম কোর্টে একটা অর্ডার দিলে সেই অর্ডারের বিরুদ্ধে কাউরে কিছু বলার থাকে না। কেউ যদি তা বলতে চায় তাকে বলা হয় কন্টেম্প্ট অফ কোর্ট। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় এটাও বলেছেন যে সুপ্রিম কোর্টে যদি কখনো কোনো বিষয় নিয়ে মানুষের মনে যুক্তিসঙ্গত কোনো প্রশ্ন থাকে, সে বিষয়ে কথা বলবার অধিকার মানুষের আছে, সেখানে সুপ্রিম কোর্টেও বাধা দিতে পারে না। এমন দৃষ্টান্ত সুপ্রিম কোর্টের বিভিন্ন অর্ডারের মধ্যেই আছে। তাহলে আজকে এই যে ট্রাইব্যুনাল তৈরি করে দেওয়া হয়েছে, সীমিত সংখ্যক ট্রাইব্যুনাল, প্রায় 34-35 লক্ষ লোকের নাম বৈধ যারা ভোটার, প্রথমে খসড়া থেকে যে 5.5 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হলো, তারা আমার বিবেচনায় তারা প্রত্যেকে বৈধ। তারা যেহেতু 2002-এর সঙ্গে তাদের লিঙ্ক করতে পারেনি, সেই জন্য নামটা বাদ গেল। কিন্তু ওখানে বলা হয়েছিল ডিএমের কাছে আপনারা আপিল করুন। সেটা ডিএম মানে নির্বাচন কমিশনের লোক, সে কীভাবে করতো সেটা তার ব্যাপার ছিল। কিন্তু পরবর্তীকালে যেটা হলো যে আমার জুডিশিয়াল অফিসাররা করবে। জুডিশিয়াল অফিসাররা কী কাণ্ড করলেন, 27.5 লক্ষ লোক নামের বাদ, এমনকি আমার নাম। কেন ইমাজিন, আপনি কল্পনা করতে পারেন? তাহলে শুধু আমি ইয়ান আলী বলে নয়, আমার মতো ইয়ান আলী লক্ষ লক্ষ লোকের নাম বাদ গেছে। আমার মতো যারা বৈধ ভোটার, তারা তো কোনো দোষ করেনি। তাহলে তারা আজকে কেন হয়রানির শিকার হবে? কেন তারা আতঙ্কিত হবে? কেন তারা ভোট দিতে পাবে না? তার জবাবদিহি কে করবে? নির্বাচন কমিশন আপনি বলতে চান বলে আমরা তো বাবা কিছু বলতে পারবো না, এতো সুপ্রিম কোর্ট আমার হাত ক্ষমতা কেড়ে নিয়েছে। তাহলে সুপ্রিম কোর্টকে যদি বলতে যাওয়া হয় তাহলে বলা হবে যে ট্রাইব্যুনালে যাও। এই কারণে আমি মহামান্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা মামলা করেছিলাম যে 33 লক্ষ লোকের যে ক্ষতি, সেই ক্ষতির পূরণ একমাত্র হতে পারে যে নির্বাচন কমিশনের কাজটা নির্বাচন কমিশনকে করতে দেওয়া হোক। এটা আদালতের কাজ নয়, আদালতের কাজ হলো বিচার করার। কিন্তু সেক্ষেত্রেও যেটা আইনগত প্রশ্ন আছে, যেহেতু জুডিশিয়াল অফিসাররা অর্ডার দিয়েছে, তার বিচার করার ক্ষমতা কোনো এক্সিকিউটিভ অফিসারের নাই। এটা আইনের কথা ঠিকই, তার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তারা জুডিশিয়াল অফিসার, এটাও আইনের কথা, এটাও ঠিক এই দাবিতে মামলাটা করেছিলাম। আমার বক্তব্য ছিল যে আমার মতো লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষের নাম কেটে দেওয়া হয়েছে, বৈধ ভোটারদের নাম কেটে দেওয়া হয়েছে
এবং তারা আতঙ্কিত এবং তারা হয়রান হচ্ছে। এদেরকে বাঁচানোর জন্য সেই সংবিধানের 142 ধারা প্রয়োগ করে এই বিষয়ে আদালতের সমস্ত প্রসিডিংসকে কোয়াস্ট করে দিয়ে অ্যাজ ইফ নির্বাচন কমিশনে এদের ডিলিট করেছে, অ্যাজ ইফ যেন এটাকে ধরে নিয়ে নির্বাচন কমিশনকেই ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক। কারণ নির্বাচন কমিশন করে স্টেট মেশিনারির মালিক, তাদের তো লোকের অভাব নাই এবং এগুলা করতে তার 3 মাস 4 মাসও লাগবে না। 36 লক্ষ 35 লক্ষের মানুষের এই কার নাম উঠবে আর কার নাম উঠবে না সে দেখুক। কিন্তু অবৈধ মানুষ খোঁজার নামে বৈধ নাগরিকদের হয়রান ক্ষতিগ্রস্ত করার অধিকার আমাদের দেশের আইন, আমাদের দেশের সংবিধান যেমন কাউকে দেয়নি, তেমনি মহামান্য আদালতকেও দেয়নি। ঠিক, কিন্তু আজকে আতঙ্কিত মানুষ কী আতঙ্কিত, আমাকে বোধহয় কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে চলে যাবে, আমাকে বোধহয় বাংলাদেশ পাঠিয়ে দেবে, আমি চাকরি পাবো না, আমি রেশন পাবো না। অনেকে আপিল করতে পারেননি, অজ্ঞতা। অনেকে ডিএম অফিসে আপিল করেছিলেন, সেই আপিল কী হলো তারা জানেন না। অনেকে এসডি অফিসে আপিল করেছেন, সে আপিল ট্রাইব্যুনাল আছে কিনা গেছে কিনা তাও তারা জানেন না। অনেকে আপিল করতে গিয়ে আধার কার্ডের সঙ্গে ভোটের নামের সঙ্গে মিল হয়নি বলে লিঙ্ক মানে আপিল ঢোকেনি। মানুষ যে বিপন্ন, সেই মানুষকে উদ্ধার করার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ আমি হয়েছিলাম। আমি এটা জানতাম যে সুপ্রিম কোর্ট এই কথা আমার নাও শুনতে পারে, কিন্তু তবু আমি কেন গেলাম জেনে শুনেও গেলাম এই কারণে যে সুপ্রিম কোর্টের বিচার ইতিহাস একদিন করবে যে তুমি যে রায় দিয়েছিলে সেই রায়ের ফলে কত লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জজেরা চিরদিন বেঞ্চে থাকবেন না, আর এই মানুষগুলোও চিরদিন, কিন্তু ইতিহাসটা চিরদিন থাকবে। তা আমি শুধু বলতে চাই, আমি একজন ব্যক্তি হিসাবে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টে এই কথা বলতে চেয়েছি যে আপনারা ভুল করেছেন, ভুলটা সংশোধন করুন। এই ভুল করেছেন এটা বলা যায় না, এটা মানুষের ধারণা। আমি ক্ষতিগ্রস্ত, আমার বলার অধিকার আছে। আমি মহামান্য সুপ্রিম কোর্টে 2বার চিঠি দিয়েছি। হ্যাঁ, চিঠির ভাষা নিয়ে অনেক অনেক প্রশ্ন তুলতে পারেন, তাতে অনেক রাজনৈতিক বিষয় আছে। কাজে যে পরিপ্রেক্ষিত সে ব্যাখ্যা করতে গিয়ে চিঠিতে আমার অনেক কথা লিখতে হয়েছে। তারা চিঠিগুলো যাতে পড়েন সেই জন্য মামলাতে আমি আমার চিঠি দুটোকে যুক্ত করেছি। আপনি পড়ুন, দেখুন। আমার উকিলবাবু বলার চেষ্টা করেছিলেন, অনারেবল কোর্ট শুনতে চাননি এই বলে যে ওতে সব পলিটিক্যাল কথাবার্তা বলা আছে, আমরা ওসব এজলাসে শুনবো না, আপনার মক্কেল খুব বয়স্ক মানুষ, তো যাতে তুলে দেওয়া হয় তার বাবা হুকুম দিচ্ছি বলে মামলাটাকে নিষ্পত্তি করে দিয়েছেন। সুপ্রিম কোর্টের অর্ডারের ফলে জটিলতা তৈরি হয়েছে। এবার মহামান্য সুপ্রিম কোর্টেরই দায়িত্ব এটাকে আরও কীভাবে সহজ করা যায়। যদি এই পদ্ধতি চলতে থাকে তাহলে আরও ট্রাইব্যুনাল খুলতে হবে। যেমন তখন পশ্চিমবঙ্গের বিচারক পাওয়া যায়নি বলে বাইরে থেকে বিচারক আনা হয়েছিল, তাই তো? তাহলে আরও ট্রাইব্যুনাল খোলা হোক, গোটা প্রতিটি সাব ডিভিশনে একটা করে ট্রাইব্যুনাল খোলা হোক। গোটা ভারতবর্ষে বহু রিটায়ার্ড জাজ আছেন হাইকোর্টের, তাদেরকে দিয়ে ট্রাইব্যুনালে বিচার হোক যদি তাই। কিন্তু এক্সপিডাইট করা, তাহলে মানুষ কেন সাফার করবে? তারা কি কোনো অপরাধ করেছে? তারা কোনো দোষ করেছে? তা আদালত কি নিরীহ মানুষকে কখনো শাস্তি দেন? আমাদের দেশে কি আইন আছে যে নিরীহ লোকের শাস্তি দাও? বরং উল্টোটাই বলা আছে যে 5 জন দোষী ছাড়া পেলে একজন নির্দোষ যেন শাস্তি না পায়। এই 33 লক্ষ মানুষ কিন্তু প্রতিটি নির্দোষ লোক। বলে আপনি কী করে জানলেন? বলে যারা নাম কেটেছেন তাদেরকেই বলতে হবে যে তোমরা বাংলাদেশের লোক। আমার নামের সঙ্গে নাম না মিলিয়ে, আমার নাম ইয়ান আলী, কোথাও যদি ছাপা হয় ইহান আলী, তাহলে আমি ইয়ান আলী নই। এটা কোন আইন বলেছে? তার জন্য ভোটার লিস্টে আমার নাম থাকবে না, আমি ভোট দিতে পারবো না, আমি ভোটে দাঁড়াতে পারবো না। যদিও আমার নামের ক্ষেত্রে কোনো বানানেরও ভুল নাই, কেউ দেখাতে পারবে না। আমার বাবার নামেরও ভুল নাই, আমার ঠিকানার ভুল নাই। কেন কেটেছেন? ইচ্ছা হলে তাই কেটে দিলাম। তাহলে যিনি কেটেছেন অন্যায় করে তার কেন বিচার হবে না? যখন আমাকে আপিল করতে বলা হলো আমি আপিল করেছি। আমার আপিলের 1 নম্বর প্রার্থনা হলো যে আমি যে ট্রাইব্যুনালে আপিল করেছি সেই ট্রাইব্যুনাল সহ অনারেবল সুপ্রিম কোর্টের এই বিষয়ে সমস্ত অর্ডার এবং নির্বাচন কমিশন যে সমস্ত নিয়মকানুন করেছে সে সমস্ত নিয়মকানুন সবকে অবৈধ বলে ঘোষণা করতে হবে। 1 নম্বর প্রার্থনা। 2 নম্বর প্রার্থনা, আইন ভেঙে নির্বাচন কমিশন এই সমস্ত মানুষকে হয়রান করছে, তার জন্য তাকে জেলের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, তুমি অন্যায়ভাবে অবৈধভাবে আমার নাম কেটেছো, তার জন্য আমার যে ক্ষতি আছে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। 4 নম্বর, আমার নামটা যেখানে ছিল সেই জায়গায় তুলে দিতে হবে। এখন আমার এই প্রার্থনা শুনলে লোকে হাসবে আর বলে যে এটা পাগলের প্রলাপ।
হ্যাঁ, আপনি পাগলের প্রলাপ ভাবতে পারেন, তো মহামান্য সুপ্রিম কোর্টের যে কাণ্ড কারখানা, সেটা কি পাগলামি বলা যাবে না? মানসিক রোগী হয়ে যাচ্ছে আতঙ্কে, মানসিক রোগী। আমার কাছে বহু লোক এসে বলছে আমার বাবা মানসিক রোগী হয়েছে, রাত্রে ঘুমাতে পারেন না আতঙ্কে। বলে আতঙ্কের মতো কোনো ভয় নাই, আপিল যখন করেছেন, আপিল আজও কালো হিয়ারিং হবে, নামও উঠবে আপনার। কিন্তু সুপ্রিম কোর্ট তো এমনি বুঝতে পারছেন না বিষয়টা, তারা তাকে একটা মানুষ, তাহলে মানুষকে গিয়ে তার দরজায় গিয়ে বলতে হবে মানুষকে। তাহলে আমার যাদের ভোটার ডিলিট হয়েছে তাদের কাছে আমার একটাই বার্তা, যে আপনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যাকে সংক্ষেপে বলা হয় পিল, আপনারা মহামান্য সুপ্রিম কোর্টের দৌড়ে গিয়ে করা নাড়ুন। আমি একটা পথ বলেছি, সে কথা বলতে পারেন, এটা সুপ্রিম কোর্টকে বলতে হবে স্যার একটা বিকল্প পথ বার করুন। আপনি বলুন কীভাবে যাতে তাড়াতাড়ি হবে। সুপ্রিম কোর্টের দুয়ারে করা না নাড়লে এ সমস্যা জটিল থেকে জটিলের হবে। সুপ্রিম কোর্ট তো বাঘ ভাল্লুক নয় যে আমাকে চিবিয়ে খেয়ে নেবে। সুপ্রিম কোর্ট বলতে হবে বাবা তোমার কথা আমি শুনতে পারলাম না, বলুক না, আমি সেটাই শুনতে চাই। সেটাও ইতিহাস হবে, সেটাও ইতিহাসে লেখা থাকবে, তোমার কাছে বলতে গিয়েছিল তুমি শোনোনি। আমি এখনও সুপ্রিম কোর্টের উপর আমার আস্থা আছে, যে মানুষ যদি গিয়ে বলে সমবেতভাবে, যে 10 জন 20 জন 50 জন লোক প্রতিনিধিত্ব হিসাবে, যে সার পশ্চিমবঙ্গের এই অবস্থা তৈরি হয়েছে, দয়া করে আপনি এটা বিবেচনা করুন। তো উনি তো বলবেন আমি তো মেকানিজম করে দিয়েছি। ইউর মেকানিজম ইজ নট সাফিসিয়েন্ট টু মিট দ্য প্রবলেম। মেকানিজম এক্সটেনশন করতে হবে। হাউ টু বি এক্সটেন্ডেড, দ্যাট ডিপেন্ডস আপন অনারেবল সুপ্রিম কোর্ট। তিনি ঠিক করুন। শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তার সমাধান একমাত্র অনারেবল সুপ্রিম কোর্ট করতে পারেন। আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গের মানুষের যাদের নাম বাতিল হয়েছে শুধু তাদের কাছে নয়, যারা সমাজের হিতাকাঙ্ক্ষী ওয়েলউইশার সেই মানুষের কাছে আবেদন করতে চাই, এই বিপন্ন মানুষগুলোকে বাঁচাতে আপনারা একটা উদ্যোগ গ্রহণ করুন, একটা সংগঠন তৈরি করুন, একটা সুপ্রিম কোর্টের দরজায় একটা মামলা না 10টা পিল মামলা করুন, বিভিন্ন জেলা থেকে হোক, অর্থাৎ সুপ্রিম কোর্ট যাতে এই সমস্যাটার গ্র্যাভিটিটা বুঝতে পারে। তাহলে সমাধানের চাবিকাঠি সুপ্রিম কোর্টের হাতেই আছে। মহামান্য সাজেশন দিতে হবে, মহামান্য সুপ্রিম কোর্টকেই এর ওয়ে আউট বার করতে হবে।